সাভারের চামড়া শিল্পনগরী দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। কঠিন বর্জ্যে সয়লাব উন্মুক্ত স্থানও। সিটিপির সক্ষমতা নিয়ে প্রশ্ন, বিসিকের ওপর দায় চাপালেন শিল্প মালিকরা। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। বললেন, অনেক উন্নত দেশের চেয়ে তারা এখন অনেক সক্রিয়। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 5 দিনের আইপিও সম্মেলন। বৈষম্য নিরসনকে গুরুত্ব দিয়ে গৃহীত প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। পুরান ঢাকার অলিগলিতে অসংখ্য গুদাম আর দাহ্য বস্তুর দোকান। যে কোনো সময় আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার 5 গুণ বেশি নবজাতক। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সংক্রমণের আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার আর সঠিক তদারকির অভাবে মাত্র কয়েকটি ট্যানারির বর্জ্যই শোধন করতে পারছে না সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিটিপি। সেখান থেকে বের হওয়া দূষিত পানির লম্বা পাইপ দিয়ে চোরাপথে ধলেশ্বরী নদীতে ফেলছে বিসিক। নিয়ম বহির্ভূত হলেও ট্যানারির কঠিন বর্জ্য ফেলা হচ্ছে অবৈধ ডাম্পিং ইয়ার্ডে। এখনো নির্মাণ হয়নি ক্ষতিকর ক্রোমিয়াম রিকভারি প্লান্টও। এ অবস্থায় আবারও প্রশ্নের মুখে নতুন শিল্পনগরীর ভবিষ্যৎ। মালিকপক্ষ বলছেন, এর সম্পূর্ণ দায়ভার বিসিকের। মঞ্জুর রহমানের তোলা ছবিতে জুবাইর ফয়সালের রিপোর্ট। 2.5 ফুট ব্যাসার্ধের এই পাইপের কোনো অস্তিত্ব নেই চামড়া শিল্পনগরীর মূল নকশায়। কিন্তু বাস্তবতা হলো, প্রায় 100 ফুট লম্বা পাইপটি ঝোপঝাড়ের আড়াল দিয়ে গিয়ে নদীর মধ্যে ফেলছে ট্যানারির দূষিত পানি। সাভারের নতুন চামড়া শিল্পনগরীর অগোছালো আয়োজনের সামান্য চিত্র এটি। পানিগুলা এমন বিশ্রী গন্ধ আর কালো হয়ে যায়, রাত্রে ঘুমান যায় না, ভালোর চাইতে খারাপ হইতেছে বেশি। প্রকল্পের ভেতরের চিত্র আরো বিচিত্র। একসময় বলা হয়েছিল খাবার উপযোগী পানি ছাড়া হবে নদীতে, কিন্তু তরল বর্জ্য শোধনের সবশেষ ধাপের ট্রান্সফার হাউস থেকে এ ধরনের ঘোলাটে আর দুর্গন্ধযুক্ত পানি যাচ্ছে নদীতে। সিইটিপির 8টি মডিউলের মধ্যে এখন পর্যন্ত প্রস্তুত হয়েছে 4টি, পরীক্ষামূলকভাবে চলছে মাত্র 2টি, বাকিগুলো এখনো নির্মাণাধীন। চালু হওয়া মডিউলের অধিকাংশ ক্লিপ আর পাইপও অকেজো হয়ে পড়েছে মাত্র কয়েক মাসেই। সিইটিপির যে ট্রিটমেন্ট প্রসেস সেটা কখনোই স্ট্যান্ডার্ড হয়নি এবং এই ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটা ফল্টি ডিজাইনের মাধ্যমে আছে। এখন যেটা পাইপগুলো আনছে এগুলো প্রি ইন্সপেকশন করা হয় নাই, এটা ঠিক। পাম্প এবং প্রপেলার যেগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের অবজেকশন ছিল, তারা চাচ্ছিল যে মাইল্ড স্টিলের পাম্প দিবে অথবা কাস্ট আয়রনের, চাইনিজরা। আমরা বলছি যে এসএস ছাড়া হবে না। এই অবস্থায় সব ট্যানারে স্থানান্তরিত হলে তার চাপ নেয়ার সক্ষমতা নেই সিইটিপির, এমন মত শিল্প মালিকদের। তাদের দাবি, বিসিকের অনৈতিক কর্মকাণ্ডই এ অবস্থার জন্য দায়ী। বিসিকের সাবেক প্রজেক্ট ডিরেক্টর ছিল আব্দুল কাইয়ুম, জাতির কাছে অনেক ভুল তথ্য দিয়েছে এবং এখানে উনি ব্যবসাও করেছে। ইট, বালি, সিমেন্ট সহ বিভিন্ন ম্যাটেরিয়ালস গুলো আছে উনি এখানে দিয়েছে এবং চাইনিজ ঠিকাদার থেকে প্রচুর মুনাফা নিয়েছে। অবশ্যই আমাদের কাছে একটা প্রমাণ আছে, আমরা প্রমাণ সহ দিতে পারব। সংস্থাটির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রকল্প পরিচালকের দপ্তর জানায়, শিল্প মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় কথা বলবেন না তারা। কোনো সফলতা নেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনায়ও। স্বয়ংক্রিয় পদ্ধতিতে না হওয়ায় ক্ষতিকর ক্রোমিয়াম রিকভারি হচ্ছে না 1%। মেশিনে চাপ দিয়ে দলা বানিয়ে বিষাক্ত এই রাসায়নিক ফেলা হচ্ছে অবৈধ ডাম্পিং ইয়ার্ডে। এরকম উন্মুক্ত স্থানে ট্যানারির কঠিন বর্জ্য ফেলায় এরই মধ্যে দূষিত হতে শুরু করেছে আশেপাশের পরিবেশ। শুধু তাই নয়, সিইটিপির অধিকাংশ যন্ত্রপাতিতে ধরেছে মরিচা। সেখান থেকে বের হওয়া দূষিত পানি চোরাপথে যাচ্ছে ধলেশ্বরীতে। এসব কিছুই প্রমাণ করে কতটা গাফিলতি আর দায় সারা হয়েছে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির বাস্তবায়নে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিসিক কি পারে এই অব্যবস্থাপনার দায় এড়াতে? জুবাইর ফয়সাল, সময় সংবাদ, সাভার, ঢাকা। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটির প্লটের বরাদ্দপত্র 25 পুলিশ কর্মকর্তার মাঝে বিতরণের সময় তিনি এ প্রশংসা করেন। তিনি বলেন, উন্নত অনেক দেশের চেয়ে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এখন অনেক বেশি সক্রিয়। বিভাগে এবং জেলায় জেলায় সেখানেও কিন্তু এভাবে আবাসন ব্যবস্থাটা করা যেতে পারে। কারণ সবাই যে এখানেই থাকবে তা তো না। এখন আমাদের অর্থনৈতিক কার্যক্রম সারা দেশব্যাপী আজকে গতিশীল। আমি এটুকু বলবো যে আমাদের দেশের নিরাপত্তার জন্য আর বিশেষ করে এই যে জঙ্গি দমনে
আমাদের পুলিশ বাহিনী যে ভূমিকা রাখছে এবং পুলিশের সঙ্গে সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক যারা আমাদের গোয়েন্দা সংস্থাগুলি এবং অন্যান্য সংগঠনগুলি যেমন র্যাব, পুলিশ, তারপর অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলে মিলে যেভাবে কাজ করছে, বাংলাদেশ আমি মনে করি যে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। একটি বিষয় আমি আপনাদের নজরে আনতে চাই, আপনারা এটা নিজেরা উপলব্ধি করেছেন কিনা জানি না, অন্য অন্য জায়গায় দেখা যায় যে ঘটনা ঘটার পরে তারপরে তারা মানে অপরাধীদের ধরে বা যা কিছু করে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমি এই এমনকি আমাদের উন্নত দেশগুলিতেও দেখলাম না যে ঘটনা ঘটার আগে কোথাও তারা এই ধরনের যারা এই ধরনের কর্মকাণ্ড করতে যাচ্ছে বা সন্ত্রাসী বা জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে তারা কিন্তু এ পর্যন্ত ধরতে পারেনি। এই দৃষ্টান্তটা আমরা বাংলাদেশে দেখাতে পেরেছি। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 5 দিনব্যাপী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU সম্মেলন। বৈষম্য নিরসন ও সবার জন্য সমমর্যাদা প্রতিষ্ঠাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের সম্মেলনে। 131টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে হচ্ছে এবারের সম্মেলন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে আজ বিশ্বব্যাপী যে বৈষম্য চলছে তা সমাধানে বেশ কয়েকটি দেশের মধ্যে খসড়া চুক্তি চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণে সকাল 9টা থেকেই IPU গভর্নিং বডির বৈঠক শুরু হয়। মূলত এই বৈঠক থেকেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবারের সম্মেলনে কি কি খসড়া অনুমোদন দেওয়া হবে। এছাড়া একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। বিকেল 3টায় IPUর প্রেসিডেন্ট সাবির হোসেন চৌধুরী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা ঘোষণা দেবেন। তখনই জানানো হবে 136তম এ সম্মেলনের বৈষম্য নিরসনে চূড়ান্তভাবে কি খসড়া অনুমোদন করা হলো। সমাপনী দিনের বিভিন্ন কার্যক্রম জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আছেন রিপোর্টার এহসান জুয়েল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, যেমনটি জানিয়েছিলাম আগের খবরে, সংসদ সদস্যদের মানবাধিকার বিষয়ক কমিটির জন্য 2 জন সদস্যের নির্বাচনের জন্য আসলে 5টি দেশ নির্বাচনে দাঁড়িয়েছিলেন। প্রায় 1.5 ঘন্টা ভোটের পরে সেই ফলাফল আমাদের হাতে এর মধ্যে চলে এসেছে। মূলত 2 জন সদস্যের জন্য নির্বাচনে লড়েছিলেন আইসল্যান্ড, ফ্রান্স, জিম্বাবুয়ে, মালি এবং মালয়েশিয়ার প্রতিনিধিরা। এর মধ্যে কিন্তু আইসল্যান্ড এবং ফ্রান্স তারা সব সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন। ফ্রান্স পেয়েছে 109 ভোট এবং আইসল্যান্ড পেয়েছে 87 ভোট। আপনাকে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের যে প্রতিনিধি ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, তিনি ভোট দিয়েছিলেন আইসল্যান্ড এবং মালয়েশিয়ার পক্ষে। যাই হোক, বলা যায় যে বাংলাদেশের একটি ভোট, একটি পছন্দ আসলে এই নির্বাচনে জয় পেয়েছে, বাকি মালয়েশিয়া জয় পায়নি। আর আপনাকে যেটি জানিয়েছিলাম আগে যে আসলে সাধারণ যে কার্যক্রমগুলো শেষ দিনে, একেবারে সমাপনী দিনে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যেসব ঘটনা ঘটে থাকে তাই ঘটছে মূলত এই IPUর 136তম সম্মেলনেও। এর মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু মূল আনুষ্ঠানিকতা কিংবা গত 4 দিনের যে আলোচনাগুলো হয়েছে, বিভিন্ন স্থায়ী কমিটিতে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো নিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর 2টায়। একই সময় কিন্তু গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে স্ট্যান্ডিং কমিটির বৈঠকও চলবে আলাদা একটি কক্ষে। আর এখানে চলবে মূল আলোচনা, যে আলোচনায় মূলত 4টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনাকে একটু বিষয়গুলো জানিয়ে রাখি যে এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল বৈষম্য নিরসন। মানুষে মানুষে বৈষম্য নিরসনের উপরেই কিন্তু সাধারণ বিতর্কটি হয়েছে এবং সেই সাধারণ বিতর্কে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো একেবারে চূড়ান্তভাবে আজ দুপুর 2টায় গ্রহণ করা হবে। এছাড়া সম্মেলনের 3টি স্থায়ী কমিটি কাজ করেছে। সেই 3টি স্থায়ী কমিটির মধ্যে একটি স্থায়ী কমিটি কাজ করেছে একটু কম শক্তিশালী দেশগুলোর উপর অধিক শক্তিশালী দেশগুলোর যে সার্বভৌম হস্তক্ষেপ করা, সেই বিষয়টি নিয়ে একটি খসড়া হয়েছে, সেখানে ভোটাভুটি হয়েছে। সেই ভোটাভুটির ফলাফল নিয়ে আলোচনা হবে এই সম্মেলনের 2টায় যে চূড়ান্ত অধিবেশনটি হবে সেখানে। একই সঙ্গে আলোচনা করা হবে এই সম্মেলনে। বলা হয়েছে যে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অন্তর্ভুক্তির বিষয়টিকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে SDG লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নারীকে এগিয়ে আসতে হবে, নারীকে অন্তর্ভুক্ত করতে হবে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলোতে। একই সঙ্গে কিন্তু গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে আলোচনা করা হয়েছে আলাদা একটি স্থায়ী কমিটিতে, সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা করা হবে। আর চূড়ান্তভাবে 2টি বিষয় নিয়ে
অনুমোদন দেওয়া হবে সেটি হলো একটি হলো যেটা আপনাকে আগে জানিয়েছিলাম যে খসড়া কম শক্তিশালী দেশগুলোর উপর অধিক শক্তিশালী দেশগুলোর হস্তক্ষেপ বন্ধের যে খসড়াটা সেটি এবং একই সঙ্গে অর্থনীতিতে নারীর অন্তর্ভুক্তি, এই দুটি বিষয়ে অ্যাপ্রুভাল দেওয়া হবে। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে 137তম আইপিও সম্মেলনটি হবে রাশিয়াতে এবং 138তম আইপিও সম্মেলনটি হবে সুইজারল্যান্ডের জেনেভায়। এই সিদ্ধান্তটি এর মধ্যে হয়ে গিয়েছে। সবকিছু মিলে সম্মেলন চলছে, 1:30টা পর্যন্ত এই অধিবেশনটি চলবে। এই ছিল এখানকার সবশেষ খবর। অপরিকল্পিতভাবে দাহ্য জাতীয় ব্যবহৃত বস্তুর দোকান, গোডাউন আর কারখানার কারণে পুরান ঢাকা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। কেমিক্যাল ও প্লাস্টিক সহ দাহ্য জাতীয় পদার্থের ব্যবহৃত কৌটা ও বস্তুর কারণে যে কোনো সময় ধরে যেতে পারে আগুন। সংশ্লিষ্টরা বলছেন, এসব কারখানা বা দোকান দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা না করা হলে এলাকায় বাড়বে নিরাপত্তা ঝুঁকি ও ক্ষতির পরিমাণ। সেলিয়া সুলতানার রিপোর্ট। ফেলে দেয়া পলিব্যাগ, প্লাস্টিকের জিনিসপত্র, বিভিন্ন ধরনের সুগন্ধির ক্যান, ব্যবহৃত খাবারের প্যাকেট ও বোতল সহ সরু রাস্তায় আর অলিগলিতে এমন দোকানের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পুরান ঢাকা। ব্যবহৃত ফেলে দেওয়া ক্যানে বোঝায় পারফিউম বা অ্যারোসোল তৈরি করা হয় হাইড্রোকার্বন জাতীয় পদার্থ থেকে, যাতে বিউটন নামে দাহ্য পদার্থ থাকে। বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের বস্তু থেকে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গভর্নমেন্ট তো আরো অন্য কোনো কাজ আমরা দেয় নাই, এজন্য আমরা এটা করে গাইতে দেখি। বাড়িতে কারেন্ট আছে, লাইট আছে, একটা কিছু দুর্ঘটনা ঘটতেই পারে। যদি আমাদেরকে অন্য দিক দিয়ে সিটি মার্কেট বাক করে দেয়, তাহলে আমরা এখান থেকে আমরা ছাইড়ে দিতে বাধ্য আছি। একটা সময়ে এমন একটা গ্যাসের পর্যায়ে আসবে যেটাকে আমরা এক্সপ্লোসিভ মিক্সচার বলি। এখান থেকে যে সামান্য স্পার্ক হবে তাতে একটা এক্সপ্লোশন ঘটে যাবে এবং বিল্ডিংটা ধসে যাবে, আগুন ধরে যাবে, মানুষ মৃত্যুবরণ করবে। তো এই সমস্ত ক্যানগুলো কখনো এরকম কনফিডেন্স স্পেজে করা উচিত না। আমরা আছি 12,000 গলি, এটি ইসলামবাগে অবস্থিত এবং এই 12,000 গলিতে আপনারা যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটিতে কিন্তু যে ধরনের সুউচ্চ ভবনগুলো রয়েছে, বেশিরভাগ সুউচ্চ ভবনগুলোতে অন্তত 50টির মতো আসলে এখানে কারখানা রয়েছে। বিশেষ করে যারা ব্যবহৃত জিনিসপত্র নিয়ে কাজ করেন, সে ধরনের দাহ্য জাতীয় জিনিস এবং বস্তু সংবলিত বিভিন্ন কারখানা এবং গোডাউন কিন্তু এই গলিতে রয়েছে, যার কারণে বেশিরভাগ গলিগুলো যখন আসলে এই ধরনের অবস্থায় থাকে, সেক্ষেত্রে আসলে যদি কখনো কোনো ধরনের আগুন লেগে যায় অথবা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, সে পরিস্থিতিতে কিন্তু এখানে খুব বেশি সুযোগ নেই, খুব বেশি সুবিধা পাওয়া যাবে না, বিশেষ করে আগুন নির্বাপন এবং অন্যান্য কাজের ক্ষেত্রে। কম্বাস্টেবল ম্যাটেরিয়াল, এর সাথে আবার আপনার ফ্লেমেবল আছে, যেগুলো কেমিক্যাল আইটেম এর সাথে আছে। এখন আমাদের ফায়ার সায়েন্সের ভাষাতে এগুলো খুব ডেঞ্জারাস। একটা প্লাস্টিক পড়লে পরে হাইলি টক্সিক কিন্তু আপনার গ্যাস কিন্তু উৎপন্ন হয়। বাড়িগুলো খুবই পুরাতন এবং লোকজন করে বের হয়ে নিয়ে আসবেন, সেই জিনিসগুলো এইটাও নাই, স্পেসটাও নাই। বিশেষজ্ঞরা বলছেন, দাহ্য জাতীয় বস্তুর এমন কারখানা ও গুদাম নির্দিষ্ট পরিকল্পনার আওতায় নিয়ে আসা জরুরি। ঢাকার পরিধি বাড়ছে, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, এই সমস্ত জায়গায় নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান করে তাদেরকে ওইখানে প্রতিস্থাপন করতে হবে এবং অনেক সময় প্রতিস্থাপন উৎসবব্যঞ্জক যদি অবস্থা তৈরি করা যায়, অবকাঠামো তৈরি করা যায়, তারা চলে যাবে। তবে সরকারি ব্যবস্থাপনা ছাড়াও পুরান ঢাকায় কোনো ভবনে এ ধরনের কারখানা ও গুদাম ভাড়া না দেওয়ার জন্য স্থানীয়ভাবেই সচেতনতা ও প্রতিরোধ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে আবাসিক এলাকাতে গড়ে উঠছে অনেক চুন কারখানা, যা থেকে নির্গত বিষাক্ত গ্যাস এবং কালো ধোঁয়া পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর দাবি, কারখানাগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হোক। আর পরস্পরের উপর দায়ভার চাপানোর চেষ্টা করছেন কারখানা মালিক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। শওকত আলী ও সৈকতের তথ্য এবং আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আবাসিক এলাকায় কোনো কলকারখানা থাকতে পারবে না, এটা পরিবেশ অধিদপ্তরের নিয়ম। কিন্তু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল, সিআইখোলা, ওয়াবদা কলোনি, পাইনাদি, আটিগ্রাম সহ আশপাশের আবাসিক এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য চুন কারখানা। সিটি কর্পোরেশনের ঠিক চোখের নিচে লক্ষাধিক মানুষের এই আবাসিক এলাকাগুলোতে পরিবেশ অধিদপ্তরের সমস্ত নিয়মকে উপেক্ষা করে দিনের পর দিন উৎপাদন হচ্ছে চুন। এতে করে প্রতিনিয়ত চুল্লি থেকে নির্গত বিষাক্ত গ্যাস, পাউডার এবং কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। দীর্ঘদিন ধরে এ পরিবেশে বসবাসের কারণে মরণঘাতী সব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন স্থানীয় এলাকাবাসী। যারা ব্যবসা করে তো প্রভাব বিস্তারের উপরেই আছে, সরকার এখানে কিছু বলতেছে না। 24 ঘন্টা এখানে ধুলাবালি উড়ে,
এবং নাকে মুখে যায় এবং শ্বাসজনিত কষ্ট। এই একটা না অসংখ্য আছে। হ্যাঁ, আমরা চাই এইগুলা যাতে বন্ধ হয়। চুনার ফ্যাক্টরি, এখানে চুনা উড়ে আমাদের নাকে যায়, আমাদের শ্বাসকষ্ট হয়। যদি অনেক দিন ধরে এক্সপোজার হয় তাহলে আমাদের ফুসফুস যেটাকে আমরা বলি, আমাদের প্রধান শ্বাস প্রশ্বাসের অঙ্গ, সেটাতে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে এবং দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে। সরকারের সহযোগিতা পেলে জনস্বার্থে কারখানা সরিয়ে নিতে কোনো আপত্তি নেই বলে জানালেন চুন কারখানা মালিক সমিতির এই নেতা। সরকার থেকে আমাদেরকে কোনো বাধাও দেয় নাই, চিঠিও দেয় নাই স্থানান্তরের জন্য। যদি সরকার কখনো এই ধরনের চিঠি দেয়, আমরা ইনশাল্লাহ এখান থেকে অন্যদিকে এই ব্যবসা স্থানান্তর করতে আমরা সম্মত আছি। আর কারখানাগুলো সরিয়ে নিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। ডাস্ট কালেক্টর যদি এখন সাময়িকভাবে করা যায়, তাহলে ইন্ডাস্ট্রিটি স্থানান্তর না হওয়া পর্যন্ত দূষণের মাত্রাটা, ডাস্টের মাত্রাটা কমে আসবে। ওদের সাথে আমরা আলোচনা করেই ইন্ডাস্ট্রিগুলিকে গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের জন্য নির্দেশ দেব। সারা দেশে সরকার অনুমোদিত 35টি চুন কারখানার মধ্যে 17টি কারখানাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে উঠেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাজধানীতে সিটিং ও গেটলক বাস সার্ভিস বন্ধের মাধ্যমে বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় নৈরাজ্য বন্ধ হবে বলে প্রত্যাশা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করে তিনি একথা বলেন। গাড়ির কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর 3টে স্থানে অভিযান চালিয়ে 29টি বাস, সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির মালিককে প্রায় 52,000 টাকা জরিমানা করেন। এ সময় 2 জন চালকের লাইসেন্স না থাকায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন এবং 2টি গাড়ি ডাম্পিং করেন ভ্রাম্যমাণ আদালত। সড়ক ব্যবহারে ও গাড়ি চালানোর বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করেন মন্ত্রী। ভাড়াটা যাতে অতিরিক্ত না হয়, সেজন্য এই বিষয়টি যেটা সিদ্ধান্ত নিয়ে কার্যকর করতে যাচ্ছে, এটা 15 তারিখ থেকে এখানে মালিকরাও বলেছে, সিটিং, গেট লক এসব বিষয়গুলো যেন আর না থাকে এবং গাড়ি যাতে এগুলো করে অতিরিক্ত ভাড়া আদায়ের একটা ফন্দি, এটা যাতে বন্ধ হয়, এর পুনরাবৃত্তি রোধেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সরকারকে দুর্বল করে কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। সকালে রাজশাহী নগর ভবনে কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের 2য় দফা বহিষ্কারাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে স্থগিতাদেশ দেওয়ার পর আজ সকালে নগর ভবনে আসেন রাজশাহীর মেয়র বুলবুল। এ সময় মেয়রের জন্য নির্দিষ্ট কক্ষটি খুলে দেওয়া হয়। পরে তিনি স্থানীয় নেতাকর্মী এবং কাউন্সিলরদের নিয়ে কক্ষে বসেন। এ সময় সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে খোঁজ খবর নেন মেয়র। 2013 সালের 17 সেপ্টেম্বর সিটি মেয়র হিসেবে দায়িত্ব নেন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। নাশকতা সহ 19 মামলার মধ্যে 4টিতে পুলিশ চার্জশিট দেয়। 2015 সালের 7 মে মেয়র পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে গত বছরের 10 মার্চ বুলবুলের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে আদেশ দেন উচ্চ আদালত। এরপর গত রোববার দায়িত্ব নিলেও বিশেষ ট্রাইব্যুনালে থাকা মামলা আমলে নিয়ে দ্বিতীয়বারের মতো বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আমি এখানে 16 মাস দায়িত্ব পালন করে গেছি, সেই সময়ও সহযোগিতা পেয়েছি। আমার বিশ্বাস যে আগামী 16 মাসে 15 মাসে সেই সহযোগিতা আমি পাবো। এই কারণে পাবো যে স্থানীয় সরকারকে কেউ অবমূল্যায়ন করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে না। সময় সংবাদ আরো থাকছে। সিরিয়ার ইদলিবে বেসামরিক নাগরিকের উপর রাসায়নিক হামলার তদন্ত করবে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান। ধারণ ক্ষমতার 5 গুণ বেশি নবজাতকের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল কেয়ার নিওনেটাল ইউনিট। প্রতি বেডে 2 জন করে নবজাতক রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অথচ সংক্রমণ এড়াতে স্পর্শকাতর রোগী হিসেবে প্রতিটি নবজাতককে নিরাপদ দূরত্বে রাখা জরুরি। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 1 থেকে 1.5 হাজার বর্গফুটের
এই ওয়ার্ড, যেখানে আবার কাচের ঘেরা দিয়ে কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে। বসানো রয়েছে নানা ধরনের যন্ত্রপাতি, যন্ত্রের ভেতরে কিংবা বাইরে। অর্থাৎ এই ওয়ার্ডের বাসিন্দারা সবাই নবজাতক, যাদের সবার গড় বয়স মাত্র কয়েকদিন। অপরিণত বয়সে জন্ম হওয়ায় কাউকে রাখা হয়েছে ইনকিউবেটরে, কাউকে আবার জটিলতার কারণে মায়ের সাথে রাখতে না পারায় রাখা হয়েছে মায়ের বুকের উষ্ণতার মতো ওয়ার্মারে। কয়েক বছর আগে ইউনিসেফের সহায়তায় প্রতিষ্ঠিত এই ওয়ার্ডে রাখার কথা 32 জন নবজাতক, কিন্তু এখন নবজাতকের সংখ্যা 150-র বেশি। এক ওয়ার্মারের ভিতরে একাধিক রুগী আছে, এক ফটোসিনথেসাইজারের অধীনে একাধিক রুগী আছে, কিন্তু আমাদের এটা করার কিছুই নাই। কোনো রুগীকেই আমরা হসপিটাল থেকে বিনা চিকিৎসায় আমরা বিদায় দিতে পারি না। প্রতিটি নবজাতককে নিরাপদ দূরত্বে রেখে চিকিৎসা সেবা দেওয়ার নিয়ম, কিন্তু অতিরিক্ত রোগীর চাপে এখানে তা সম্ভব হচ্ছে না। আর প্রয়োজনীয় জনবল না থাকায় সবসময় চাপের মুখে থাকতে হয় এই ওয়ার্ডের চিকিৎসক এবং নার্সদের। আমাদের বিছানা অনুযায়ী যখন রুগী বেড়ে যায় তখন হচ্ছে একটা বেডে আমাদের 2টা করে রুগী দিতে হয়। আমাদের লোকবলও আরো বেশি লাগে। ডাবলিং তো আর আসলে অ্যাকসেপ্টেড না। তাতে ঝুঁকিটা হলো যে ইনফেকশনের হার বাড়ে, যে বাচ্চাদের ইনফেকশন সহজেই সংক্রমিত হইতে পারে। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া নবজাতক নয়, বৃহত্তর চট্টগ্রামের অন্যান্য জেলায় উন্নত সুযোগ সুবিধা না থাকায় সেখানকার অসুস্থ নবজাতকদেরও চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়। এই নবজাতক শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, এদের উপর নির্ভর করছে ভবিষ্যতের শক্তিশালী বাংলাদেশ। কিন্তু ব্যক্তি যদি অসুস্থ কিংবা নড়বড়ে হয়, তার কাঠামো হবে একই অবস্থা। আর এসব সমস্যার সমাধানে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সুন্দরবনে জেলেদের নিরাপত্তা নিশ্চিতে ভাসমান 2টি বর্ডার অবজারভেশন পোস্ট বিওপি স্থাপন করেছে বিজিবি। এর মধ্য দিয়ে 38 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা বিজিবির নজরদারিতে এসেছে। ভবিষ্যতে জেলেদের রক্ষায় আরো পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বিজিবির মহাপরিচালক। সুন্দরবন ঘুরে এসে শফিকুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান দ্বীপ। সুন্দরবনের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলেছে খোলপেটুয়া নদী। নদীটি সুন্দরবনের 18 বেঁকি খাল হয়ে মিলিত হয়েছে রায়মঙ্গল নদীতে, যা মিলেছে বঙ্গোপসাগরে। বছরের পর বছর সুন্দরবনের বেশিরভাগ মানুষের মাছ ধরেই চলছে জীবিকা নির্বাহ। মাছ ধরতে গিয়ে প্রতিনিয়ত জলদস্যুদের আক্রমণের শিকার হন তারা। এই অঞ্চলের জেলেদের রক্ষায় অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরই ধারাবাহিকতায় জলদস্যু দমন এবং সুন্দরবনের অরক্ষিত এলাকা নিজেদের নজরদারিতে আনতে ভাসমান 2টি বর্ডার অবজারভেশন পোস্ট বিওপি স্থাপন করেছে বিজিবি। সুন্দরবনের প্রায় 38 কিলোমিটার এলাকা এখন অনিরাপদ রয়েছে। এই দ্বিতীয় ভাসমান বিওপি উদ্বোধনের মাধ্যমে সুন্দরবনের বেশ কিছু এলাকা বিজিবির নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও 2টি বিওপি নির্মাণের মাধ্যমে পুরো 38 কিলোমিটার এলাকা বিজিবির নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বিজিবির মহাপরিচালক বললেন, ভাসমান বিওপি স্থাপনের মাধ্যমে দরিদ্র জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। ভবিষ্যতে সুন্দরবনের নিরাপত্তায় আরো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানালেন তিনি। ভাসমান বিওপি আমরা এখন এটা স্ট্যাটিক করেছি, আমরা চলমান করব। আমরা ভবিষ্যতে যখন বিওপি করব, আমরা চিন্তা রাখবো যে শিপের মধ্যে বিওপি করব, যাতে আমরা বর্ষাকালেও সুরক্ষা করতে পারি, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কাউকে অবৈধভাবে অনুপ্রবেশ করতে দেব না। এর আগে 2013 সালে প্রথম বিওপি স্থাপন করা হয়েছিল সুন্দরবনের গহীনে কাচিকাটা খালে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, সুন্দরবন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, ভৈরব ও নেত্রকোনায় বোরো ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। গত কয়েকদিনের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে 25টি হাওরের বেড়িবাঁধ ভেঙে গেছে। কৃষি বিভাগ জানায় এতে 95,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার কয়েক হাজার কৃষক। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খননের কোনো উদ্যোগ না নেয় অল্প বৃষ্টিতেই নদী উপচে তলিয়ে যাচ্ছে ফসল। নেত্রকোনায় ধনু নদীর বাঁধ ভেঙে 16,880 হেক্টর জমির বোরো ধান প্লাবিত হয়েছে। হাওড়া অঞ্চল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। গত রোববার বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে যায় মোহনগঞ্জ উপজেলার জালালপুর পয়েন্টে ধনু নদীর চর হাইজদা বাঁধ। এদিকে ভৈরব উপজেলায় মেঘনা ও কালী নদী তীরবর্তী 4টি ইউনিয়নের ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ধান ঘরে তোলার আগেই পাহাড়ি ঢলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। অবশিষ্ট ফসল রক্ষায় অনেকেই আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন। জমির ধানের উপরে
1 থেকে 1.5 হাত পানি, কোনো জমির উপরে 1 হাত পানি, কোনো জমির উপর কিছু কম পানি। এই জন্য এবছর কৃষক একেবারে আগানগরের কৃষক সব দেশে হারা। যে জমিগুলি কাটলো 15 দিন পরে, এইগুলার পানি এসে গেছে 15 দিন আগে। কাজে এখন এই জমি কাটা আমাদের পক্ষে সম্ভব নয়। খুব একটা ফলন পাওয়া যাবে না। কৃষক এই ডুবে জমিগুলা, আধা ফাঁকা ধানগুলা কর্তন করছে, এর থেকে 10 থেকে 15% ফলন পাওয়া যাবে। দেশের বাইরের খবর। সিরিয়ার ইদলিবে বেসামরিক নাগরিকদের উপর রাসায়নিক হামলার তদন্ত করবে জাতিসংঘ। এ বিষয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে সংস্থাটি। রাসায়নিক হামলার ঘটনায় আসাদ সরকারকে সরাসরি দায়ী করে সভ্য পৃথিবীতে এ ধরনের বর্বরতাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। এদিকে রাসায়নিক হামলার জন্য সিরীয় সরকার ও রাশিয়াকে দায়ী করা হলেও তা অস্বীকার করেছে দামেস্ক। ইদলিবের বিভিন্ন হাসপাতালের বিছানায় এভাবেই কাতরাচ্ছেন বহু মানুষ। শ্বাসকষ্টে আক্রান্ত বহু শিশুকে অক্সিজেন মাস্কের সাহায্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা। মঙ্গলবার অনলাইনে প্রকাশিত বেশ কিছু ছবিতে রাসায়নিক হামলার এমনই ভয়াবহ চিত্র ফুটে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পর্যবেক্ষণ সংস্থা জানায়, হামলার কারণে অনেকেই শ্বাসরুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অনেকেরই আবার মুখ দিয়ে ফেনাও বের হয়ে আসে। আমি ও আমার পরিবার হামলার সময় ঘুমিয়েছিলাম। হঠাৎই 6টা-7টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। প্রচন্ড ধোঁয়ায় আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। হামলার পর আমরা পুরোপুরি অচেতন হয়ে পড়ি। আমার খুবই শ্বাসকষ্ট হচ্ছিল, কোনোভাবেই যেন শ্বাস নিতে পারছিলাম না আমি। কারা এ হামলা চালিয়েছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া না গেলেও হামলার ঘটনা তদন্ত করবে জাতিসংঘ। বেসামরিক নাগরিকদের উপর হামলার এই ঘটনা যুদ্ধাপরাধের শামিল বলেও মন্তব্য সংস্থাটির। হামলার বিষয়ে এ পর্যন্ত যেসব খবর এসেছে তার সত্যতা যাচাই করার মতো অবস্থায় আমরা এই মুহূর্তে নেই। তবে হামলার ধরন যেমনই হোক, বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো ধরনের হামলা খুবই উদ্বেগজনক এবং ভয়াবহ। সেখানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে এ ধরনের রাসায়নিক হামলা স্পষ্টতই বৈশ্বিক নিরাপত্তা ও শান্তির জন্য বড় হুমকি। এদিকে ইদলিবে রাসায়নিক হামলার জন্য সরাসরি আসাদ সরকার ও মস্কোকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ ধরনের হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে মুখপাত্র শন স্পাইসার ওবামা প্রশাসনের দুর্বলতাকে দায়ী করেন। গত কয়েক বছরে সিরিয়ার সরকার পরিবর্তনের মাধ্যমে একটি রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ আমাদের সামনে এসেছিল, কিন্তু নানা কারণে সেটি সম্ভব হয়নি। আর এ কারণে রাজনৈতিক সংস্কারের বিষয়টি আজ আরো কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে দামেস্ক ও মস্কো। অন্য কর্মকার, সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশ টি-20 দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব আল হাসান, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টি-20 থেকে মাশরাফির অবসরের সিদ্ধান্ত পুরোটাই তার নিজের। দলের স্বার্থ বিবেচনায় এনেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান বিসিবি প্রধান। যেহেতু আমাদের সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা আছে, ওটার জন্য আমাদের একটা নতুন ক্যাপ্টেন এখন না হলেও সামনে নিতেই হতো। সো সবসময় দেশের কথাই চিন্তা করে, দলের কথা চিন্তা করে সে এখনই ঠিক করেছে যে আপনারা যেন আগের থেকে একটা ক্যাপ্টেনকে দিতে পারে, সে তার টিমটা গুছিয়ে নেবে আগামী 1-1.5 বছরে। সো সেদিক দিয়ে একেবারে আশ্চর্য কিছু না, আমরা জানতাম। কন্টেন্ডার তো অবশ্যই সাকিব টি-20-তে, যেহেতু সে ভাইস ক্যাপ্টেন আছে, সেখানে তার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ও যতদিন ফিট থাকে সে ততদিন খেলবে। মাশরাফি এমন একটা প্লেয়ার যে ওকে বাদ পড়ার কোনো কোনো কারণই খুঁজে পাই না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সাভারের চামড়া শিল্পনগরী দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। কঠিন বর্জ্যে সয়লাব উন্মুক্ত স্থানও। সিটিপির সক্ষমতা নিয়ে প্রশ্ন, বিসিকের উপর দায় চাপালেন শিল্প মালিকরা। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। বললেন, উন্নত অনেক দেশের চেয়ে তারা এখন অনেক সক্রিয়। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 5 দিনের আইপিইউ সম্মেলন। বৈষম্য নিরসনকে গুরুত্ব দিয়ে গৃহীত প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। পুরান ঢাকার অলিগলিতে অসংখ্য গুদাম আর দাহ্য বস্তুর দোকান, যে কোনো সময় আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার 5 গুণ বেশি নবজাতক। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, সংক্রমণের আশঙ্কা।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।